প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে ক্লাস শুরু করছি। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধাতু। বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই টপিকটি তোমরা ইন্টারমিডিয়েটে যখন পড়েছো তখন এটি প্রয়োজনটা কম ছিল। আচ্ছা, একটু খেয়াল করো, ধাতু থেকে আমরা কথা বলছি। তোমরা জানো ধাতু কি? যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদ থেকে যদি আমরা ক্রিয়া বিভক্তিকে বাদ দেই, যা থাকে সেটা হচ্ছে কি ধাতু। আমরা উদাহরণের সাহায্যে পরবর্তী সময় ব্যাখ্যা করছি। ধাতুর অন্য নাম কি? ধাতুকে আমরা বলি ধাতু, ধাতুর অন্য নাম হচ্ছে ক্রিয়ামূল, আমরা বলি ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, একটু দেখো বা প্রকৃতি। প্রশ্ন আসতে পারে যে ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? মনে রাখবা, ধাতু ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। কেননা ধাতু অবশ্যই শব্দ সম্পর্কিত বিষয়, আলোচিত হয় কোথায়? শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে, ইংরেজিতে বলি আমরা মরফোলজি। দেখো, ধাতুর যে সংজ্ঞাটি দেয়া আছে, যে ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙলে যে দুটো অংশ পাওয়া যায়, তার মূল অংশ হচ্ছে কি ধাতু, আর অন্য অংশকে আমরা বলি ক্রিয়া বিভক্তি। যেমন করে, এই করে শব্দটি একটি ক্রিয়াপদ, এর দুটি অংশ, একটা হচ্ছে কর আর একটি হচ্ছে এ। সেটা হচ্ছে কি করে, যেমন একটু করে, তাহলে কর যোগ কি এ। আচ্ছা, তাহলে এই করটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। আসছি আমরা ধাতুর প্রকারভেদ থেকে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে ধাতু কয় প্রকার? মনে রাখবা, ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে তিন প্রকার। কি কি? তিন প্রকারের মধ্যে প্রথম হচ্ছে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক ধাতুর বিকল্প নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসছি মৌলিক ধাতু। আমরা জানি কি মৌলিক ধাতু কোনটা? মৌলিক ধাতু হচ্ছে যে ধাতুকে বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হচ্ছে কি মৌলিক ধাতু। আর এই মৌলিক ধাতুর আরেকটি নাম হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু, বা এটাকে আমরা বলি সিদ্ধ ধাতু। খুব গুরুত্বপূর্ণ যে মৌলিক ধাতুর বিকল্প নামটি হচ্ছে সিদ্ধ ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু। যেমন চল, পর, কর, যা, শোন, মার, কাট, ছাট, এইসবগুলোকে আসলে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। সুতরাং এগুলো হচ্ছে কি মৌলিক ধাতু। প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষায় মৌলিক ধাতু কয় প্রকার? মনে রাখবা, মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার। মৌলিক ধাতু কয় প্রকার? তিন প্রকার। কি কি? বাংলা মৌলিক ধাতু, সংস্কৃত মৌলিক ধাতু, আর হচ্ছে কি বিদেশি মৌলিক ধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসি আমরা আলোচনা করছি যে বাংলা ধাতু। যে বাংলা মৌলিক ধাতু কোনগুলো? আচ্ছা, অর্থাৎ বাংলা ভাষা থেকে আগত ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় বাংলা মৌলিক ধাতু। যেমন কাঠ, কাঁচ, যান, নাচ ইত্যাদি হচ্ছে বাংলা ধাতু। সংস্কৃত ধাতু কোনগুলো? যেগুলো হচ্ছে সংস্কৃত থেকে আগত ক্রিয়াপদের মূল, সেটা হচ্ছে কি সংস্কৃত। যেমন ক্রি, গম, ধ্রি, পট, স্থা ইত্যাদি। এরপর আসো বিদেশ আগত ধাতু। বিদেশ আগত ধাতু যেগুলো হচ্ছে বিদেশি ভাষা থেকে আগত, সেটা হচ্ছে কি বিদেশ আগত ধাতু। এখানে তোমরা মনে রাখবা, যেমন এখানে দেখো এই বিদেশ আগত ধাতুর, দেখো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো কি বলছে, যে প্রধানত হিন্দি বা কচিত আরবি ফার্সি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসবকে বলা হয় বিদেশ আগত ধাতু। আচ্ছা, যেমন ভিক্ষে মেঘে খায়, এই বাক্যে মাগ ধাতু অর্থাৎ মাং থেকে এসছে। অর্থাৎ তাছাড়াও কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন। অর্থাৎ যে ক্রিয়ামূলগুলোর, দেখো যে ক্রিয়ামূলগুলোর ভাষা নির্ণয় করা কঠিন সেগুলোকে আমরা বলি অজ্ঞাত মূল ধাতু। এই অজ্ঞাত মূল ধাতুর ক্ষেত্রে দেখো একটি এক্সাম্পল প্রায় ভর্তি পরীক্ষা তোমাদের এসে যায়, যেমন হের, ওই দুয়ারে দাঁড়িয়ে কে। এখানে কয়েকটি বিদেশি ধাতুর উদাহরণ দেওয়া হলো, নিচে দেওয়া আছে, দেখো একটু খেয়াল করে দেখি আমরা। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। সাধিত ধাতু, এখন আলোচনা করছি কি সাধিত ধাতু। দেখো সাধিত ধাতুর ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সাধিত ধাতু হচ্ছে কি মৌলিক ধাতু কিংবা অন্য কোনো নাম শব্দের সঙ্গে যদি আ প্রত্যয় যোগ হয় সেটাকে আমরা বলি কি সাধিত ধাতু। অর্থাৎ মৌলিক ধাতুর সাথে আ যোগ হলে সেটা হচ্ছে কি সাধিত ধাতু। যেমন বলা আছে কি দেখা, তাহলে দেখ যোগ আ, দেখা। পড়া, পর যোগ আ, পড়া। অর্থাৎ মৌলিক ধাতুর সাথে যদি আ প্রত্যয় যোগ হয়, আ যোগ হয়, সেটা হচ্ছে কি সাধিত ধাতু। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এই যে দেখ যোগা, দেখা। অর্থাৎ মৌলিক ধাতুর সাথে এখানে কি যুক্ত হয়েছে? আ যুক্ত হয়েছে। দ্যাট মিনস এটি সাধিত ধাতু। সাধিত ধাতু দেখো কয় প্রকার? সাধিত ধাতু হচ্ছে তিন প্রকার। কি কি? প্রথম হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু,
প্রযোজক ধাতুর আরেকটি বিকল্প নাম হচ্ছে নিযন্ত ধাতু, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটি। আরেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু, আরেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এই ধাতু অধ্যায়টিও কিন্তু তোমরা অনেকেই তোমরা প্রিভিয়াস ক্লাসে 9, 10 বা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে এটি তোমরা ফাঁকি দিয়ে এসছো, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আর একটু মনোযোগ দিলেই দেখবা যেটা খুব সহজ কিন্তু বিষয়টি। যেটি বলছিলাম একটু খেয়াল করো যে সাধিত ধাতু কয় প্রকার? 3 প্রকার। নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। দেখো প্রথম হচ্ছে নাম ধাতু। আমরা জানি নাম ধাতু কি, ওই যে বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর, দেখো বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যুক্ত হলে সেটাকে আমরা বলি নাম ধাতু। সেটাকে কি বলি? নাম ধাতু। যেমন ঘুমা, ঘুম যোগা, সেটি হচ্ছে কি ঘুমা। ধমকা, ধমক যোগা, সেটি হচ্ছে কি ধমকা। এবার হচ্ছে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতুর ক্ষেত্রে মনে রাখতে হবে একই কথা, মৌলিক ধাতুর সাথে কি আ যোগ হবে অবশ্যই। মানে সাধিত ধাতুরে যেহেতু ক্লাসিফিকেশন, প্রত্যেকটার ক্ষেত্রে আ যোগ হবে, কিন্তু কখন হবে দেখো এর ক্ষেত্র বিশেষে কিন্তু নামকরণগুলো আলাদাকরণ করা হয়েছে। যে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত থাকবে, সেটা কোন অর্থে? প্রেরণা অর্থে। কোন অর্থে? প্রেরণা অর্থে, অর্থাৎ অপরকে নিয়োজিত করা অর্থে। যে অপরকে নিয়োজিত করা অর্থে যদি আ যোগ হয় তখন সেটি হবে কি প্রযোজক ধাতু। অর্থাৎ দেখো নিজে না করে অপরকে দিয়ে যদি করানো বোঝায় তখন সেটি হয় কি প্রযোজক ধাতু। এই প্রযোজক ধাতুর অপর নামটি হচ্ছে কি নিযন্ত ধাতু। যেমন ধরো করা, যে কর যোগা করা সাধিত ধাতু, বাট কোন ধরনের সাধিত ধাতু? প্রযোজক সাধিত ধাতু। ব্যবহারটি দেখো যে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে দেখ যোগা দেখা, এটি সাধিত ধাতু, বাট কোন ধরনের সাধিত ধাতু? এটা হচ্ছে প্রযোজক ধাতু। কি কেন? যে মা শিশুকে চাঁদ দেখায়, মা দেখাচ্ছে, কার দ্বারা দেখাচ্ছে? শিশুকে দিয়ে দেখাচ্ছে। আমরা যদি রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কি নিজে ঘাস খায় না, কাকে দিয়ে খাওয়াচ্ছে? গরুকে দিয়ে খাওয়াচ্ছে, অর্থাৎ অন্যকে নিয়োজিত করে করাচ্ছে। যখন অন্যকে নিয়োজিত করে করাবে তখন সেটি হচ্ছে কি প্রযোজক ধাতু। অর্থাৎ এই কাজটি কি হবে? প্রডিউসারের মাধ্যমে সম্পন্ন হবে। এরপরে আসি আমরা, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মবাচ্যের ধাতু। একই কথা, মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হবে, হ্যাঁ, কিন্তু দেখো এটি বাক্য মধ্যস্থ কর্মপদের অনুসারী হবে, অর্থাৎ কর্মপদ অনুযায়ী যদি হয় তখন সেটি হবে কি কর্মবাচ্যের ধাতু। যেমন দেখো যে কাজটি ভালো দেখায় না, এই যে দেখায় না, দেখ যোগা দেখা, এটি হচ্ছে কি সাধিত ধাতু, বাট কোন ধরনের সাধিত ধাতু? কর্মবাচ্যের সাধিত ধাতু। কেননা এটি দেখায় না, এটি কর্মপদ অনুযায়ী হয়েছে, সুতরাং এটি হচ্ছে কি কর্মবাচ্যের ধাতু। তোমাদের আরো বিস্তারিত আলোচনা করছে, দেখো কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতুরই কি অন্তর্ভুক্ত। প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতুর গঠন অনেকটা কি একই রকম। কি রকম? মৌলিক ধাতু যোগ আ, কিন্তু এদের পার্থক্য সাধারণভাবে চেনা যায় না। আমরা কিভাবে চিনবো? এর ব্যবহারের উপর, অর্থাৎ এর প্রয়োগ করা হলে তবে এদেরকে আমরা আলাদা করতে পারি। যেমন ধরো বাক্যে যদি প্রযোজক কর্তা থাকে, অর্থাৎ কাজটি যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয়, অর্থাৎ প্রযোজক কর্তা যদি থাকে তখন সেটি হবে কি প্রযোজক ধাতু। আর যদি প্রযোজক কর্তা না থাকে তখন সেটি হবে কি কর্মবাচ্যের ধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই দুইটি লাইন যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু এই বিষয়টি তোমাদের জন্য অনেক অংশেই ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই আমাদের কর্মবাচ্যের ধাতু এবং প্রযোজক ধাতু এই অংশটি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসছি, দেখো সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু কি? দেখো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়, অর্থাৎ অনুকার অব্যয়ের সঙ্গে যদি দেখো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগ হলে সেটা কি হচ্ছে সাধিত ধাতু। আর বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে যদি কি দেখো যে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে সংযোগমূলক ধাতু। সেক্ষেত্রে আমরা কি বলি? সংযোগমূলক ধাতু। যেমন দেখো কি করো যে যোগ কর, কি কর? যোগ কর, তাহলে যোগটা হচ্ছে কি বিশেষ্য, এর সাথে কি যোগ হয়েছে? কর, যোগ কর, তাহলে হচ্ছে কি বিশেষ্যের পরে কর যোগ হয়েছে, দ্যাট মিনস এটি হচ্ছে কি সংযোগমূলক ধাতু। বুঝতে পেরেছো আশা করছি। অর্থাৎ যখন বা মাসি ভন ভন করছে, কেমন করছে? ভন ভন, তাহলে ভন ভনটা হচ্ছে কি অনুকার অব্যয়, বা এটাকে আমরা বলি ধনাত্মক শব্দ। এই ভন ভনের পরে কি করছে, তাহলে কি ভন ভন করছে, তাহলে এখানে কি যুক্ত হয়েছে? কর। আচ্ছা, এরপরে দেখো আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, যে সচিনের খেলা দেখে কি হলাম? মুগ্ধ হলাম, মুগ্ধ হলাম, তাহলে মুগ্ধ এটি হচ্ছে কি বিশেষণ পদ। এরপর হলাম, এখানে কি যুক্ত হচ্ছে? হ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যোগ কর, অর্থাৎ বিশেষের সাথে এখানে কি যোগ হয়েছে? কর। মুগ্ধ হলাম,
তাহলে মুগ্ধ হচ্ছে বিশেষণ, বিশেষণে যুক্ত হয়েছে কি হ, এরপর ভন ভন করছে, ভন ভন হচ্ছে অনুকার অব্যয়ের সাথে যুক্ত হয়েছে কি কর, অর্থাৎ বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে যদি কর, দে, পা, ছাট, খাট ইত্যাদি যুক্ত হয় সেটাকে আমরা বলি সংযোগমূলক ধাতু। সেটাকে কি বলবো? সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ধাতু টপিকটি যত জটিল তোমরা মনে করো এত জটিল কিন্তু আসলে না। এটা কোথা থেকে এসছে তোমাদের এই ভয়টি যে হ্যাঁ এটি কঠিন? এই কঠিন চিন্তা থেকে আসছে যে এটি কঠিন, আমরা পড়বো না, আমরা স্কিপ করে যাই। কিন্তু যদি তোমরা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও সেক্ষেত্রে প্রত্যেকটি টপিক তোমাদের খুব ভালো করে শিখতে হবে, মুখস্থ করলে কিন্তু হবে না। অবশ্যই মূল বেসিক বিষয়টি তোমাদের জানতে হবে। বেসিক ডেভেলপ ছাড়া কখনোই তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবে না। বাট তোমাদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ থাকবে। তোমরা সবাই ভালো পড়াশোনা করো, আরও ভালো পড়ো, বেসিকটা তোমাদের ডেভেলপ করো। আমাদের ভিডিওগুলোতে আমাদের স্যাররা অত্যন্ত দক্ষতার সাথে খুব সুন্দর করে বুঝিয়েছেন। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো তাহলে যত জটিল বিষয়ই মনে হোক না কেন তোমাদের কাছে, সেগুলো তোমাদের কাছে অপেক্ষাকৃত তুলনামূলকভাবে অনেক সহজ, অনেক ইজি মনে হবে। তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের জন্য দোয়া রাখছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অবশ্যই তোমরা ভালো করবে ইনশাল্লাহ। আমরা সবসময় তোমাদের সাথে আছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।